ফিল্ম শুরু হয় এবং আমরা একটি ছোট বাড়িতে দুই ভাইকে দেখতে পাই, যাদের একজনের নাম ছিল পেড্রো। হঠাৎ পাশের জঙ্গল থেকে গুলির আওয়াজ এলো, তাই তারা সিদ্ধান্ত নিল আমরা গিয়ে দেখব ব্যাপারটা কি। কিন্তু রাতের এই সময় জঙ্গলে যাওয়া ঠিক হবে না ভেবে তারা ভোরের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। সকাল হতে না হতেই তারা কুকুরটিকে নিয়ে জঙ্গলে ঢুকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা একটি লাশ পায়, মাঝখানে দুই ভাগে বিভক্ত করা। তার অবস্থা খুবই খারাপ। মৃতদেহ দেখে পেড্রোর ভাই এই জমির মালিককে সন্দেহ করে, কারণ এই জমি তারই ছিল, তাই সে এই লোকটিকে হত্যা করেছে। কিন্তু লাশ দেখে বোঝা গেল এটা কোন মানুষের কাজ নয়। তারপর তারা মৃতদেহের কাছে একটি সুটকেস দেখতে পায়। এটি পরীক্ষা করার পরে একটি অদ্ভুত জিনিস এবং একটি মানচিত্র ছিল। মানচিত্রে একটি চিহ্ন ছিল। চিহ্ন দেখেই পেড্রো বুঝতে পারে এটি পাশেই বসবাসকারী এক মহিলার বাড়ি। তাই উভয় ভাই সেই মহিলার বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়, যাতে তারা পুরো ঘটনাটি জানতে পারে এবং এই মৃত ব্যক্তিটি কে ছিল তাও জানতে পারে। মহিলার বাড়িতে পৌঁছে জিজ্ঞেস করলে জানতে পারেন লোকটি আসলে একজন পরিচ্ছন্নতা কর্মী, যাকে সাধারণত পুরোহিত বলা হয়, কিন্তু মুভিতে তাকে একজন ক্লিনার বলা হয়েছে, যে দানব, শয়তান ইত্যাদি মন্দকে তাড়ানোর কাজ করে। মহিলাটি বলে যে আমি সেই ক্লিনারকে আমার বাড়িতে ডেকেছিলাম যাতে সে আমার ছেলেকে মেরে ফেলতে পারে, কারণ আমার ছেলে অনেক দিন ধরে পচা, অর্থাৎ তার শরীর সম্পূর্ণ পচা। প্রকৃতপক্ষে তিনি একটি অশুভ আত্মা, একটি খারাপ শক্তি যেমন রাক্ষস ইত্যাদি দ্বারা আবিষ্ট ছিলেন, অর্থাৎ তিনি তার নিয়ন্ত্রণে ছিলেন না। এই কারণে তার শরীর খুব মোটা হয়ে গিয়েছিল, তাই এমন শরীর পচে যায় যা বিছানায় শুয়ে থাকে এবং তা থেকে বেরিয়ে আসতে থাকে, কারণ শয়তানের নিয়ন্ত্রণে এসে সেই মানুষ কিছুই করতে পারে না। এবং মন্দ শয়তান সেই লোকটিকে অত্যাচার করতে থাকে যতক্ষণ না একজন ক্লিনার বা অন্য কেউ তাকে হত্যা করে। কিন্তু অন্য কেউ যদি এই পচাকে মেরে ফেলে, তাহলে সেই অশুভ আত্মা, সেই হত্যাকারী মানুষ এবং তার আশেপাশের সমস্ত মানুষ, তার পরিবার ইত্যাদিও তাদের দখল করে। তারপর রেগে গিয়ে পেড্রো সেই মহিলাকে, অর্থাৎ পচা মাকে জিজ্ঞেস করে যে তুমি এখনো কাউকে এ কথা বললে না কেন? জবাবে মহিলাটি বলে যে আমি 1 বছর আগে গির্জায় এটি জানিয়েছিলাম এবং তারপর থেকে আমরা সাহায্যের জন্য অপেক্ষা করছি, কিন্তু কেউ আমাদের জন্য কিছু করেনি। কিন্তু তবুও পেড্রো মহিলা এবং তার দ্বিতীয় কন্যার উপর রেগে যায়, কিন্তু নিজে কিছু করতে না পারায় দুই ভাই থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়, কিন্তু উল্টো তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কথোপকথনের মাঝখানে পেড্রোর সাথে একজন অফিসারের তর্ক হয়, তারপর তার ভাই পেড্রোকে থামিয়ে দেয়। পুলিশ বলছে আমরা এই মুহূর্তে আপনাকে সাহায্য করতে পারবো না। প্রথমে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে নিশ্চিত করব যে তিনি পচা বা কোনো রোগের কারণে এই অবস্থায় আছেন, এবং কেবল তখনই আমরা জানতে পারব কে সেই মৃত ব্যক্তিকে, পরিচ্ছন্নতা কর্মীকে হত্যা করেছে। তার আগে আমরা কিছুই করতে পারি না। দুই ভাই এখানে জমির মালিকের নাম নেন, কারণ পরিচ্ছন্নতা কর্মীর লাশ পাওয়া গেছে তার জমি থেকে, যেখানে পচা ঘরও ছিল তার জমি। কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে প্রস্তুত ছিল না এবং তার হাত শুধু হতাশ। সে কারণে সে নিজেই জমির মালিকের সাথে দেখা করে। তিনি তাকে পচা এবং পরিচ্ছন্নতার মৃতদেহ সম্পর্কে বলেন। এখন এখানে জমির মালিকের কথা থেকে আমরা জানি কেন সবাই তাকে সন্দেহ করে। প্রকৃতপক্ষে তিনি জমির মালিকের জমিতে বসবাস করছিলেন, যা তিনি মোটেই পছন্দ করতেন না, যার কারণে সবাই ধারণা করছে জমির মালিক ক্লিনারকে হত্যা করেছে যাতে সে পচাদের বাড়িতে যেতে না পারে। আর রটেন এই অবস্থায় রয়ে গেল। কিন্তু তিনি জমির মালিক নন, তিনি অন্য কেউ, যিনি এই সব কিছুর পিছনে ছিলেন, যিনি চাননি যে পরিচ্ছন্নতা কর্মী পচাদের বাড়িতে গিয়ে তাকে হত্যা করুন। কিন্তু জমির মালিক পচা কথায় বিশ্বাস করলেন না। তিনি মনে করেন আমার জমি ছিনিয়ে নেওয়ার জন্য এটা একটা ষড়যন্ত্র। এখন এর আগে জমির মালিক রাতে পচাকে মারতে যায়, কিন্তু রটেনের মা তাকে এটা করতে নিষেধ করেন, কারণ তিনি পরিচ্ছন্নতা কর্মী নন, সাধারণ মানুষ। সুতরাং যদি সে রটেনকে হত্যা করে, তবে মন্দটি জমির মালিক এবং রটেনের পরিবারকে দখল করবে এবং তাদের একইভাবে যন্ত্রণা দেবে, কারণ রটেনের ভেতরের অশুভ আত্মা মানুষের ভয় নিয়ে খেলা করে। সেই লোকদের বিরুদ্ধে তাদের ভয় ব্যবহার করে এটি তাদের নিয়ন্ত্রণ করে। এখন জমির মালিক তাকে মারতে গেলে সেও তাকে হত্যা করার তাগিদ দেয় যাতে সে মুক্ত হয়। রটেনের ভেতরের দুষ্টতা তাকে বলে আমাকে মেরে ফেল যাতে আমি তোমার স্ত্রীর পেটে বেড়ে ওঠা সব বাচ্চাদের মেরে নিজের দখল নিতে পারি। কিন্তু এখানে জমির মালিক অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে বাইরে এসে তার গাড়িতে বসে। সকালে জমির মালিকের মা পেড্রো এবং তার ভাই এখানে এসেছেন, কিন্তু জমির মালিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি পচা লাশ এখান থেকে নিয়ে যাবেন। এই জন্য তিনি পেড্রো এবং তার ভাইয়ের সাহায্য চান এবং তারা উভয়েই সম্মত হন। তাই এখন তারা তিনজন মিলে পচা লাশ ট্রাকে রেখে তাকে খুঁজতে বের হয়। অনেকটা পথ আসার পর রটেনকে ছুঁড়ে ফেলার জন্য তারা ট্রাক থেকে নামল, আর পেছনে চেক করে দেখেন পচা লাশ ট্রাকে নেই। সুতরাং তারা বুঝতে পেরেছিল যে রাস্তার মাঝখানে একটি শিশু এসেছে। তাকে বাঁচাতে আমরা যখন শক্ত ব্রেক করলাম,
তখন নিশ্চয়ই কোথাও পড়ে গেছে পচা। এখন যাই ঘটুক না কেন, জমির মালিক তার লাশ খুঁজে পেতে চেয়েছিলেন। আর এখন সেই কাজ শেষ হওয়ার সাথে সাথেই তারা তিনজন তাদের বাড়িতে চলে আসে। সকালে জমির মালিকের স্ত্রী ছাগল দেখে চিৎকার শুরু করে। মেয়েটির কণ্ঠস্বর শুনে তিনি বেরিয়ে এলেন। তারপর তার স্ত্রী ছাগলগুলোর দিকে ইঙ্গিত করে এবং একটি অদ্ভুত ছাগল দেখায় যেটি অদ্ভুত কাজ করছিল। আর এটা করতে গিয়ে জমির মালিকও খেয়াল করেন। তাকে দেখে মনে হলো শয়তান তাকে দখল করে রেখেছে। এটা দেখে জমির মালিক ছাগলের গায়ে বন্দুক রাখলেন। আর ছাগলের হাহাকার দেখে মনে হলো তার ভেতরের দুষ্টতা বলছে, আমাকে গুলি করে মেরে ফেল, তারপর তোর সংসার শেষ করব। আর এবারও ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারলেন না জমির মালিক। আর যা করা উচিত ছিল না তা তিনি করেছেন। অর্থাৎ সে সত্যি ছাগলটিকে গুলি করে মেরে ফেলে। অর্থাৎ মন্দ যা চেয়েছিল তাই করেছে। আর এখন মন্দ এক শরীর থেকে মুক্ত হয়ে অন্য শরীরে যেতে পারে। আর এখন সে যায় জমির মালিকের স্ত্রীর শরীরে। শয়তানের দখলে থাকায় সে জমির মালিককে কুড়াল দিয়ে আক্রমণ করে, যা তাকে হত্যা করে। এই কাজ করার পর সে তার মাথায় কুড়াল দেয় এবং সেও মারা যায়। এভাবে সে তার সন্তানদেরও হত্যা করে এবং জমির মালিকের পুরো পরিবারকে হত্যা করে। যা থেকে আমরা বুঝতে পারি যে দুষ্ট শয়তানের শক্তি এতটাই বিপজ্জনক যে সে একটি মস্তিষ্ককে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিল, যা পুরো পরিবারকে হত্যা করেছিল। পেড্রো এবং তার ভাই তখনও রটেনের বাড়িতে ছিলেন। রাতে পচা ভাই তাদের কাছে এসে বলে যে তোমরা এখানে থাকো। সে সাহায্য চাইছিল। আর জমির মালিকের পরিবারের কি হয়েছিল সেও সব খুলে বলে। এখন পেড্রোর ভাই তাকে সন্দেহ করেছিলেন যে সম্ভবত তিনিও মন্দের দ্বারা আবিষ্ট ছিলেন। কিন্তু পেড্রো শিশুটিকে শান্ত করে এবং তাকে দোকানে গিয়ে ঘুমাতে বলে। যাওয়ার আগে শিশু তাকে বলে, বৈদ্যুতিক জিনিস থেকে দূরে থাকো, তোমার জন্য ভালো হবে। এখন আমরা খুঁজে বের করব কেন ছেলেটি এমন বলল। এখন কোথাও পেড্রো এবং তার ভাই আসন্ন বিপদের ইঙ্গিত পেয়েছিলেন। এই কারণেই তিনি সকালে এই জায়গা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পেড্রো তার ভাইকেও বলে যে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র এখানে রেখে দেব, যাতে আমরা যেখানে যাচ্ছি সেখানে মন্দের সামান্য অংশ আমাদের সাথে না যায়। পরের দিন সকালে পেড্রো তার প্রাক্তন স্ত্রীর কাছে যায়, যাকে সে রেখে গিয়েছিল, তার জামা কাপড় পুড়িয়ে দেয়। কিন্তু তার প্রাক্তন স্ত্রী পেড্রোর সাথে যুদ্ধ শুরু করে। সে বলে, তুমি এখন আমার জীবন নষ্ট করতে এসেছ কেন? এদিকে আমরা দেখেছি যে পেড্রোর প্রাক্তন স্ত্রীর মেয়েকে তার কুকুর আক্রমণ করেছে এবং তাকে নিয়ে গেছে। আসলে পেড্রোর জামা কাপড় পুড়িয়ে ফেলার আগে কুকুরটি এটি চেটেছিল, যা দুষ্টকে কুকুরের অধিকারী করে তোলে। এখন পেড্রোর স্ত্রীর স্বামী তার মেয়ে এবং কুকুরকে খুঁজতে বের হয়। পেড্রো তাকে বলে যে যাই ঘটুক না কেন, কুকুরটিকে গুলি করো না। কিন্তু এটা স্পষ্ট যে এমন পরিস্থিতিতে একজন মানুষের মন কোথায় কাজ করে। তাই পেড্রো দেখতে বের হলে তার প্রাক্তন স্ত্রীর স্বামী কুকুরটিকে গুলি করে মেরে ফেলে, যা পেড্রোকে মনে মনে উদ্বিগ্ন করে তোলে। অর্থাৎ যা করা উচিত ছিল না তা তিনি করেছেন। তারপর পেড্রো বাড়িতে আসে এবং অবাক এবং চিন্তিত হয়, কারণ তার প্রাক্তন স্ত্রীর মেয়ে নিরাপদে বাড়ি ফিরেছিল। শিশুটির মা তাকে জীবিত ও নিরাপদ দেখে খুবই খুশি। কিন্তু এখানে বাচ্চাটা একটা অদ্ভুত কথা বলে যে এখন বাবা গাড়ি থেকে এসে তোমাকে মেরে ফেলবে। এই কথা শুনে পেড্রো খুব ভয় পেয়ে গেল। সে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে তার দুই ছেলেকে গাড়িতে বসিয়ে এখান থেকে চলে যেতে চলেছে। কিন্তু তখন সে দেখল যে আমার প্রাক্তন স্ত্রীর স্বামী গাড়ি নিয়ে এসে তার স্ত্রীকে ধাক্কা মারে। এতে তার মনে হয় তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু এটা দেখে শিশুটি ভয় পায় না, বরং হাসতে থাকে, কারণ শিশুটিকেও দুষ্টতা গ্রাস করেছিল। পেড্রো তার বাবার সাথে এটি করেছিল এবং সে তার স্ত্রীকেও হত্যা করেছিল। এটা দেখে পেড্রো তার ছেলেদের নিয়ে চলে গেল এবং তার মায়ের বাড়িতে চলে গেল, যেখানে তার ভাই আগেই এসেছিলেন। এবং এখন পেড্রো তার মা এবং ভাইকে গাড়িতে রাখে এবং তারা শহর ছেড়ে চলে যায়। পথিমধ্যে পেড্রোর ছেলে তার দাদিকে বলে আমাদের দখল ও দখলের কথা। ঠাকুমা যখন বলেন যে এই অধিকার এবং অধিকারী শরীর থেকে রক্ষার 7টি নীতি রয়েছে। প্রথমটি হলো আপনাকে বৈদ্যুতিক জিনিস থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ যে কথা রটেন ভাইও বলেছিলেন তাই এই কারণ। দ্বিতীয় নীতি হলো প্রাণী থেকে দূরে থাকা। তৃতীয়টি হলো কোনো অধিকারী ব্যক্তির এমন কিছু ব্যবহার না করা যা তার কাছে সবচেয়ে প্রিয়। চতুর্থটি তাদের আঘাত না করা, তাদের আঘাত করা নয়। পঞ্চমটি কখনই তাদের নাম ধরে মন্দ বা শয়তানকে ডাকবেন না। ষষ্ঠটি কখনই বন্দুক দিয়ে কোন দখলী ব্যক্তিকে হত্যা করা নয়। সপ্তম এবং শেষ কোনো কিছুতে ভয় পাবেন না, সবকিছুতেই বীরত্ব দেখাতে হবে, এমনকি মৃত্যুকেও ভয় পায় না। তারপর পেড্রোর দ্বিতীয় ছেলে, যার এমন একটি রোগ ছিল যে সে কোন উত্তর দিতে পারে না, হঠাৎ করে কথা বলতে শুরু করে এবং খারাপের নাম নিতে শুরু করে, যা তাদের খুব ভয় পেয়েছিল। তারপর পেড্রোর প্রাক্তন স্ত্রীর কল আসে ফোনে, যেটি ছিল তার মায়ের হাতে। তার ডাক দেখে সবাই খুব ভয় পায়, কারণ গাড়িটি যেভাবে তাকে ধাক্কা মারে তাতে কারো পক্ষে পালানো অসম্ভব ছিল। পেড্রো দেখেছিল যে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তিনি এখনো কলটি ধরেন,
যেখানে তার স্ত্রী পেড্রো সম্পর্কে খারাপ কথা বলে এবং এটাও যে আমি অবশ্যই আমার 2 সন্তানকে নিতে আসব। এটা শুনে পেড্রো খুব চিন্তিত হয়ে পড়ে। এসবের জন্য সে নিজেকে দায়ী ভাবছিল। তিনিও এসব দেখে বিরক্ত ছিলেন। তারপর তার ভাই পেড্রোকে শান্ত করে। এখন এই লোকেরা শহর থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু তাদের যাওয়ার জায়গা ছিল না। পেড্রোর ভাই তাকে বলে যে এখান থেকে কয়েক মাইল দূরে মির্থা নামে এক মহিলা থাকেন, যাকে আমি চিনি। আমরা সেখানে যাই কারণ সে আমাদের বাঁচতে সাহায্য করবে এবং টাকাও দেবে, কারণ তিনি খুব ভালো মহিলা। তাই তারা মিথ্যার বাড়িতে গিয়েছিল, যিনি একজন পরিচ্ছন্নতা কর্মীও ছিলেন, আর আজও সে সব নিয়ম মেনে চলে। সে তাদের তার বাড়িতে থাকতে দেয়। পেড্রোর ভাই মিথ্যাকে এখন পর্যন্ত তাদের সাথে যা ঘটেছিল তা সবই বলে। এর মধ্যে আমরা পেড্রো এবং তার ভাইকে একে অপরের সাথে কথা বলতে দেখি, আর আমরা বুঝতে পারি 2 ভাইয়ের মধ্যে অনেক ভালোবাসা। এখন মাঝরাতে পেড্রোর স্ত্রী সেখানে আসে। সে তার ছোট ছেলেকে নিয়ে বারান্দা থেকে পালিয়ে যায়। পেড্রো তাকে দেখেছিল। তাকে থামানোর আগেই সে পালিয়ে গিয়েছিল এবং যখন এটি পরীক্ষা করা হয়েছিল তখন সে চলে গেছে। এই কারণেই পেড্রো তার ছোট ছেলেকে নিয়ে চিন্তা করতে শুরু করে। এখন মির্থা, যিনি ক্লিনার হওয়ার কারণে মন্দ দেখতে পেতেন বা ভোগ করতে পারতেন, পেড্রোর বড় ছেলেকে দেখে সে বুঝতে পারে যে সেও আছে। সে তাকে বলে যে মন্দ তার শরীরে প্রবেশ করেছে, কিন্তু সে এমন একটি শিশু যে চুপচাপ থাকে এবং কথা বলে না। সেই কারণেই মন্দ এখনো তার মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই মন্দ শুধু এর মধ্যে আটকা পড়ে। এরপরে মির্থা তার সমস্ত পরিষ্কারের সামগ্রী সংগ্রহ করে, অর্থাৎ অস্ত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র, এবং সে বলে যে আমাদের পচা শেষ করতে হবে। কিন্তু পেড্রোর ভাই বলেছেন যে আমার মতে রটেন অবশ্যই শেষ করেছে, যে কারণে একের পর এক ঘটছে এত দখল। মন্দ সবার দখলে থাকে, কিন্তু মির্থা তাকে বলেন যে এই তথ্য ভুল, এই জিনিসটা এভাবে চলে না, এই সব দখল আসলে মন্দের জন্ম দেওয়ার জন্যই ঘটছে। পেড্রোর ভাই তাকে বলে যে আমরা রটেনকে অন্য কোথাও রেখে এসেছি। মির্থা বলে যে এটা সবচেয়ে অন্যায় তুমি করেছ। তারপর পেড্রো বলে যে আমরা কিছুই করতে পারিনি, কারণ জমির মালিক আমাদের এই কাজ করতে বাধ্য করেছে। এখন পেড্রোর ভাই পেড্রোর প্রাক্তন স্ত্রী এবং ছেলেকে খুঁজছেন। পেড্রো এবং মির্থা রটেনকে খুঁজতে চলে গেলে এখন তাদের যাত্রা খুব কঠিন হতে চলেছে, কারণ মন্দের দখল সারা শহরে ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি তাদের সব নিয়ম মেনে চলতে হবে। এখানে মির্থা বলেছেন যে আমরা যা ভয় পাই না কেন, মন্দ আমাদের বিরুদ্ধে একই জিনিস ব্যবহার করবে এবং আমাদের একই জিনিসের মুখোমুখি করবে। সেজন্য আপনার প্রাক্তন স্ত্রী আপনার ছেলেকে নিয়ে যাবে, কারণ আপনি তাকে ভয় পান। এখন পথে মির্থা পেড্রোকে তার গল্প বলে। গল্পে মির্থা পেড্রোকে তার গল্প বলে যে আমার স্বামী একটি লোভী মানুষ ছিল। তিনি চার্চের নামে মানুষের সাথে প্রতারণা করতেন। তিনি তার কাজের জন্য অভিনেত্রীদের নিয়োগ করতেন এবং তাদের রটেন অ্যান্ড ইভিল চরিত্রে অভিনয় করতেন। আর এরই মধ্যে একদিন আসল দখলদার এসে হাজির। এরপরে তিনি উন্নতি করেন এবং পরিষ্কার করা শুরু করেন, কারণ তার দখল হয়ে গিয়েছিল মন্দ ও পচা বিশ্বাসে যে তারা আছে, এবং তিনি ভয় পেয়েছিলেন। তারপর একদিন আমার স্বামী পরিষ্কার করতে গেলেন, কিন্তু আর ফিরে আসেননি। এবং হ্যাঁ, আপনি খারাপ বা ভোগদখল মানুষ থেকে দূরে যেতে পারেন, এতদূর যে আপনি কোথায় আছেন তাও জানেন না। আমি যেমন করেছিলাম, আমি সবকিছু ছেড়ে একা থাকি। অন্যদিকে আমরা দেখতে পাই যে মন্দ সম্পূর্ণরূপে পেড্রোর বড় ছেলেকে দখল করেছে এবং তিনি পেড্রোর মায়ের কাছ থেকে খাবার চাইছিলেন, যা স্পষ্টতই খুব অদ্ভুত ছিল। এখন পেড্রোর ভাই ও পেড্রোর প্রাক্তন স্ত্রীকে রাস্তায় হাঁটতে দেখেন, যিনিও সম্পূর্ণ দখলে ছিলেন, আর সে তার ছোট ছেলের মাথা খাচ্ছিল। এটি দেখে পেড্রোর ভাই তাকে একটি গাড়ি দিয়ে ধাক্কা দেয়, যা তাকে পিষে ফেলে, কিন্তু এতে তার গাড়ির দুর্ঘটনায় তিনিও বেশ আহত হন। পেড্রো এবং মির্টাম রটেনের সন্ধানে একটি স্কুলে যান, যেখানে তারা দেখতে পান যে সমস্ত শিশু একটি অদ্ভুত অবস্থায় বসে আছে। কে দেখে সে পেড্রোকে চুপ থাকতে ইশারা করে, কারণ সেও বুঝতে পেরেছিল যে তারাও মন্দের দ্বারা আবিষ্ট হয়েছে। এদিকে আমরা স্কুলের চারপাশে এক অদ্ভুত ধরনের ছায়া লক্ষ্য করি। এখন একটি মেয়ে তাদের কাছে এসে বলে যে আমার বাবা পচা বাড়িতে নিয়ে গেছে। প্রকৃতপক্ষে যেহেতু এই সমস্ত শিশুর অধিকার ছিল, তারা তাদের বিভ্রান্ত করার জন্য তাদের সাথে মিথ্যা বলেছিল। পেড্রো এবং মির্টাম স্কুলের এক তলায় অনেক মানুষের লাশ খুঁজে পান। এই শিশুরা তাদের হত্যা করে এখানে লুকিয়ে রেখেছিল এবং রটেন তাদের নিচে লুকিয়েছিল। এখন মির্টাম সেখানে তার পরিষ্কারের সরঞ্জাম স্থাপন করে এবং পেড্রোকে রটেনকে সেখান থেকে নিয়ে যেতে বলে। পেড্রো যখন তাকে বের করে আনতে যাচ্ছিল, তখন মন্দ নিজেকে বাঁচাতে পেড্রোর মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তাছাড়া সেই শিশুরা চালাকি করে পেড্রোকে ঘরে তালা দিয়েছিল, এবং যখন পেড্রো বাইরে তাকায়, সমস্ত শিশুরা মির্টামকে হত্যা করেছিল, যে তার মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছিল। পেড্রো রেগে যায়, সে দরজা ভেঙে বাইরে এসে রটেনকে হত্যা করে। এটা করার পর তার মনে হলো আমি সব শেষ করে ফেলেছি। তবে এটি মন্দের শেষ ছিল না, এটি কেবল শুরু হয়েছিল, কারণ মন্দ কখনো এটাই চায়, যাতে এই শরীর শেষ করে আমি মুক্ত হতে পারি। এবং এখন তার কাজ হয়ে গেল, এবং এখন মন্দ তার আকারে সম্পূর্ণরূপে জন্ম নিয়েছে
এবং পেড্রোর মাথায় তার হাত দোলাচ্ছে, কারণ তিনিই তাকে জন্মগ্রহণ করতে সাহায্য করেছিলেন এবং এখন মন্দ জন্মগ্রহণ করে এবং সর্বনাশ করতে বাইরের জগতে যায়, যেখানে সে আরও বেশি লোকের অধিকারী হবে। এবং পেড্রো বাড়ি ফিরে আসে, যেখানে উভয় ভাই একে অপরকে জড়িয়ে ধরে দুঃখে কাঁদতে শুরু করে, কারণ তারা বুঝতে পেরেছে যে আমরা অনেক চেষ্টা করলেও এখন কিছুই করতে পারছি না, নয়তো তারা তাদের পরাজয় পুরোপুরি মেনে নিয়েছিল। আর এখন তারা এই জায়গা ছেড়ে দিলে কোনো লাভ হবে না, কারণ এখন এই দখল পুরো শহর থেকে ছড়িয়ে পড়বে, শহরেও ছড়িয়ে পড়বে, যা দ্রুত সংক্রমণের মতো ছড়িয়ে পড়তে চলেছে, যাতে তারা এটি থেকে পরিত্রাণ পেতে না পারে। তখন তার মনে পড়ে আমরা রটেনের ছোট ভাইকে দোকানে লুকিয়ে রেখেছিলাম। পেড্রো তার সাথে কথা বলে এবং তারপর সে তাকে বলে যে একটি কণ্ঠ আমাকে বলেছিল যে সেই ক্লিনারকে মেরে তাকে খেতে, যে লোকটির মৃতদেহ সে পেয়েছিল তাকে সে খুন করেছে পচা ভাই। তারপর বলে আমি আমার মায়ের সাথেও তাই করেছি, তাকেও মেরে খেয়েছি। পেড্রো তার ছেলেকে আইসক্রিম দেওয়ার পর স্নান করতে যায় এবং তিনি খুব অবাক হয়ে দেখলেন যে তার কপাল থেকে সেই চিহ্নটি যাচ্ছে না যা তাকে মন্দ দ্বারা দেওয়া হয়েছিল। তার মানে সেই চিহ্ন স্থায়ী হয়ে গিয়েছিল। পেড্রোর ছেলে কাশি শুরু করে এবং তার মুখ থেকে পানি ও রক্ত বের হতে থাকে, যা পেড্রো পরিষ্কার করতে শুরু করে। কিন্তু তখন সে দেখল যে আমার মায়ের চুল এবং লকেট তার মুখ থেকে বেরিয়ে আসছে, যা তাকে ভয় পেয়েছিল, কারণ সে বুঝতে পেরেছে দখলের অবস্থায় আমার ছেলে তার নিজের দাদিকে মেরে খেয়েছে। পেড্রো এটা দেখে পাগল হয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বেরিয়ে এলেন, আর এই সব নিয়ে সে খুব দুঃখ পায়। এখন বলি এই মন্দ কি করে? তাই সে একটি দেহ ধারণ করে এবং তাতে আশ্রয় নেয় এবং সে শহর বা শহরের লোকদের হত্যা করতে থাকে যতক্ষণ না অন্য কেউ এসে তার এই পুরানো দেহটি শেষ করে, যার কারণে তিনি উপস্থিত, যার কারণে সে অন্য দেহ ধারণ করে তার ভিতরে চলে আসে এবং সে আবার মানুষ হত্যা শুরু করে, যেটি তিনি করেছিলেন যাতে তিনি মৃত মানুষের কাছ থেকে সেই ক্ষমতা গ্রহণ করতে পারেন এবং এত শক্তিশালী হয়ে ওঠেন যে তিনি জন্মগ্রহণ করেন এবং সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। যা ঘটেছে, যখন তিনি সঠিক অর্থে শক্তিশালী হয়ে ওঠেন তখন তিনি পেড্রোর হাতে নিহত হন এবং জন্মগ্রহণ করেন। তিনিও বিশ্ব ধ্বংসের পথে হাঁটেন, যেখানে এখন থাকবে শুধু তার রাজত্ব ও অধিকার। আর এই ভয়ঙ্কর সমাপ্তির সাথে এই ছবির গল্প এখানেই শেষ।